নমস্কার। আপনারা চিত্রমঞ্জরি নামে যে চলচ্চিত্র উৎসবটি দেখছেন কয়েকদিন ধরে, তার আজকে পঞ্চম দিন। এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল 28 তারিখে। 28, 29, 30, 31 এই 4 দিন পেরিয়ে আজকে 1 নভেম্বর। আজকে হচ্ছে পঞ্চম দিন। অন্যান্য দিনের মতো আজকেও আপনারা 3টি ছবি দেখবেন, তবে এই 3টি ছবি এক ধরনের নয়। প্রথমটি তথ্যচিত্র বা যাকে আমরা ডকুমেন্টারি বলি, তার নাম হচ্ছে ইন সার্চ অফ স্মাইলস। দ্বিতীয়টি একটি কাহিনী ভিত্তিক ছবি, তার নাম হচ্ছে উমাজ লাইফ ইন লকডাউন। আর তৃতীয় যে ছবিটি দেখবেন সেটিও কাহিনী ভিত্তিক, তার নাম কিউ। আপনারা জানেন ছবি বিভিন্ন ধরনের হয়। তথ্যচিত্রে শুধু তথ্যমূলক ব্যাপার দেখানো হয়। অনেকেই তথ্যচিত্র বানিয়েছেন আমাদের দেশে। বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন হরিসাধন দাশগুপ্ত, তার করা তথ্যচিত্র 5 থুপি, তার করা তথ্যচিত্র কোনারক, সেগুলি বিখ্যাত। সুখদেব বলে আরেকজন ছিলেন, তিনিও তথ্যচিত্র তৈরি করতেন। আমাদের সত্যজিৎ রায়ও তথ্যচিত্র বানিয়েছেন, রবীন্দ্রনাথকে নিয়ে বানিয়েছেন, সুকুমার রায়কে নিয়ে বানিয়েছেন। বালা সরস্বতী বলে একজন অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন, তাকে নিয়ে বানিয়েছেন। সিকিম যখন আমাদের ভারতবর্ষের অঙ্গরাজ্য ছিল না, তখন তিনি সিকিমের উপর একটি তথ্যচিত্র বানিয়েছিলেন। তা তথ্যচিত্র যারা বানান সারা পৃথিবীতে বা বানাতেন, তারা অনেকে শুধু তথ্যচিত্রই বানিয়েছেন, যেমন বার্ট হানস্ট্রা, যেমন রবার্ট ফ্লাহার্টি, যেমন বেসিল রাইট, যেমন ক্যাভালকান্তি। এরা শুধু তথ্যচিত্রই বানিয়েছেন। আমি সে বিষয়ে আর দীর্ঘ করব না। আর ফিচার ফিল্ম বা কাহিনী ভিত্তিক ছবি যারা বানান, আপনারা তো জানেন, তাদের নাম নতুন করে বলার প্রয়োজন নেই। সুতরাং আজকে আপনারা দুটি দেখবেন কাহিনী ভিত্তিক ছবি, ছোট ছবি, আর তথ্যচিত্রটিও ছোট। এই 3টি ছবি আপনারা উপভোগ করুন। যেটা প্রত্যেক দিনই বলি, আজও বলি, যে আমাদের এই চলচ্চিত্র উৎসব আয়োজন করেছেন দুটি বিখ্যাত সংস্থা। একটি ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে ম্যাকাউট, একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর আরেকটি হচ্ছে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, যাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যে বঙ্গভাষীরা, তাদেরকে এক পতাকা তলায় বা একটি ছাতির তলায় নিয়ে আসা, যেখানে একে অন্যের সাথে নানা রকম টেকনোলজির মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন। আমরা আগেই বলেছি যে ছায়াছবিগুলি আমরা দেখাচ্ছি, সেগুলি লকডাউনের সময় ছাত্রছাত্রীরা তৈরি করেছেন এবং তাদের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে। তারাই হয়তো ভবিষ্যতে বিখ্যাত হবেন। আগেও বলেছি যে তারা কেউ চিত্রগ্রাহক হবেন, কেউ সম্পাদক হবেন, কেউ পরিচালক হবেন, বা কেউ অভিনেতা অভিনেত্রী হবেন। আর এই ছায়াছবি 3টি দেখাবার আগে বক্তব্য রেখেছেন অঞ্জন বসু। অঞ্জন বসু একজন স্বনামধন্য তথ্যচিত্র নির্মাতা। তথ্যচিত্র নির্মাণে তিনি দক্ষ। তিনি প্রযোজক হিসেবে 3বার জাতীয় পুরস্কার পেয়েছেন, আমাদের যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি পরিচালক হিসেবে 3বার জাতীয় এই চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি যে সংস্থার এখন প্রধান, তার নাম অরোরা ফিল্মস কর্পোরেশন। যে সংস্থাটির বয়স 120 বছরের কাছাকাছি। 120 বছর আগে, 120-21 বছর আগে আপনারা জানেন যে চলচ্চিত্রই পৃথিবীতে এসেছে তার কাছাকাছি সময়। তো সেই সময় ভারতবর্ষের বুকে, বাংলার বুকে, অবিভক্ত বাংলার বুকে এই সংস্থাটি নির্মিত হয়েছিল। এরা অনেক সফল ছবি করেছেন, এমনকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর পরিবেশক বা ডিস্ট্রিবিউটর ছিলেন তারা। এইরকম বহু বিখ্যাত ছবি তারা করেছেন। অরোরা বায়োস্কোপ বলে এই সংস্থাটির ওপর নির্মিত একটি তথ্যচিত্র আছে, আপনারা হয়তো নেটে পাবেন, আর না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারি কোথায় সেটা পাবেন। সেই তথ্যচিত্রটি
দেখলে আপনারা বাংলা চলচ্চিত্রের ইতিহাস অনেকটা জানতে পারবেন। এবং এই তথ্যচিত্রটি অর্থাৎ অরোরা ফিল্মস কর্পোরেশনের উপর গড়া তথ্যচিত্রটি অ্যামস্টারডামে ভ্যান গগ পুরস্কার পেয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে অঞ্জন বসু কি মাপের মানুষ। তথ্যচিত্র তার দখলে, তিনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আপনারা ছবিটা দেখুন, ছাত্রছাত্রীরা তোমরা 3টি ছবি দেখো এবং আরো অনেক অনেক ছবি দেখো এবং শেখো এবং ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করো। নমস্কার। অতীতের কোনো মূল্যবান বিষয়, বর্তমানের কোনো উল্লেখযোগ্য ঘটনা এবং ভবিষ্যতের জন্যে মানুষকে নতুন জ্ঞানে উন্মোচিত করার জন্যে, নতুন জ্ঞানে শিক্ষিত করার জন্যে চলচ্চিত্রের যে বিষয়বস্তুগুলো ধরে রাখা হয় তাকে বলা হয় তথ্যচিত্র। আমরা তথ্যচিত্র বলতে বুঝি এমন সমস্ত বিষয়বস্তুর ওপর চলচ্চিত্র যার দৈর্ঘ্য খুব বেশি হয় না, কিন্তু সেই তার মধ্যে দিয়ে অনেক মূল্যবান বিষয় দিয়ে মানুষকে শিক্ষিত করে তোলা যায়, মানুষকে জানানো যায় তার মূল্যবান ঐতিহ্য সম্বন্ধে, মানুষকে নিগুড়ভাবে জ্ঞানের মধ্যে নিয়ে যাওয়া যায়, যাকে বলে এডুকেশনাল ফিল্ম। সেই চলচ্চিত্রকে যে তথ্যচিত্র আমরা বলি, সেই তথ্যচিত্র শুরুটা কিন্তু অনেক আগে থেকে। আমি অঞ্জন বোস, আমি এমন একটা পরিবারে জন্মেছিলাম যারা তথ্যচিত্রের পথপ্রদর্শক ছিলেন ভারতবর্ষে। 1915 সালে আমার দাদু অনাদিনাথ বোস, যিনি অরোরা ফিল্ম কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একটা পৃথিবীব্যাপী এক টেন্ডারে তখন প্রথম মহাযুদ্ধে ভারতীয় সৈনিকদের মনোরঞ্জনের জন্য ছবি তৈরি করা শুরু করেন বিভিন্ন বিষয়ে, এবং সেগুলো সাধারণত তথ্যচিত্রই ছিল। তখন তথ্যচিত্র বলতে আমরা বুঝতাম ট্রাভেল বা বেড়ানোর ছবি, বা এমন সব ছবি যাতে সাউন্ড থাকতো না, সাইলেন্ট, কিন্তু তার ছবি এত মানুষের মনের কাছে পৌঁছে যেত যে সেটা অনেক দিন তাদের মনে থাকতো। এখন তথ্যচিত্র অনেক উন্নত হয়েছে এবং ডকুমেন্টারি নামটা এসছে, কিন্তু ভিএসএন 1920 সালে এই ধরনের ছবিকে তথ্যচিত্র বলে প্রথম সম্বোধন করেন। তারপর তথ্যচিত্রের সঙ্গে এসছে স্বল্পদৈর্ঘ্যের কাহিনীচিত্র, অ্যানিমেশন ফিল্ম। সেইগুলো কিন্তু সবাই একসঙ্গে তথ্যচিত্র হয়ে গিয়েছিল একটা সময়, কিন্তু এখন একটা সময় এসছে যেখানে তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের চিত্র এবং অ্যানিমেশন ফিল্ম তিনটাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হয়। এখন দেশের বিভিন্ন জায়গায় নানা চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে অনেক নতুন প্রতিভার সন্ধান পাওয়া যাচ্ছে। মানুষের কিন্তু এত সময় নেই এখন বড় দৈর্ঘ্যের ছবি দেখার মতন সময় আর পাচ্ছেন না, কারণ অনেক বেশি কাজ করতে হয়। এই ছোট ছবির মধ্যে দিয়ে কিন্তু অনেক বেশি মানুষের কাছে আকর্ষণ হচ্ছে, এবং এই তথ্যচিত্রের আর্থিক দিক থেকে এখনো তেমন কোনো রাস্তা খুঁজে বার করা যায়নি, কিন্তু ভবিষ্যতে এইটাই কিন্তু ছবি হবে। কারণ এখন সমস্ত কিছু ওটিটি হয়ে যাচ্ছে, ওটিটিতে মানুষ বেশিক্ষণ সময় দিতে পারবে না ছবি দেখতে, সেই জায়গা কিন্তু নিয়ে নেবে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র এবং অ্যানিমেশন চিত্র। এবং স্বল্প দৈর্ঘ্যের চিত্রের সঙ্গে তথ্যচিত্রের কী তফাৎ?
স্বল্পদৈর্ঘ্য চিত্রে সাধারণত গল্প ভিত্তিক হয়। সেটা কোনো এখনকার বিষয় হতে পারে, সেটা পুরনো কোনো বিষয়েরও গল্প হতে পারে, বা সেটা কোনো ভবিষ্যতের পরিচালকের যে আঙ্গিকে যে সমস্যাটা নিয়ে ভাবছেন তার উপরে হতে পারে। কিন্তু তার সঙ্গে আমাদের তথ্যচিত্রের আকাশ পাতাল তফাৎ। তথ্যচিত্র কিন্তু বস্তু নির্ভর। আমরা যে বিষয়ে তথ্যচিত্র তৈরি করি, সেই তথ্যচিত্রে কোনো একটা বিষয় থাকে। সেটা অনেক কিছু হতে পারে, ঐতিহাসিক বিষয় হতে পারে, সেটা বৈজ্ঞানিক বিষয় হতে পারে, সেটা ভৌগোলিক বিষয় হতে পারে, সেটা সাহিত্যভিত্তিক বিষয় হতে পারে। এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন ফিল্ম। অ্যানিমেশন ফিল্মে কিন্তু ভীষণ দক্ষতার প্রয়োজন। তার জন্য অনেক বেশি অঙ্কন শিল্পে পারদর্শী হতে হবে, তার সম্বন্ধে একটা জ্ঞান আহরণ করতে হয়। তা না হলে কিন্তু সেটা আকর্ষণীয় হয়ে ওঠে না। আমরা যখন বিদেশি অ্যানিমেশন ফিল্মগুলো দেখি, তার সঙ্গে তুলনা করলে আমাদের দেশে অ্যানিমেশন ফিল্ম এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু আমাদের ভাবনা চিন্তাগুলো ওদের থেকে আলাদা। এখন কম্পিউটারের যুগে নতুন নতুন সফটওয়্যার বেরোচ্ছে, তাই দিয়ে কিন্তু মুভমেন্টগুলোকে অনেক স্বাভাবিক করে ফেলা যাচ্ছে এবং তাতে ছবিগুলো অনেক বেশি আকর্ষণ করছে। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা তথ্যচিত্র বা স্বল্পদৈর্ঘ্য চিত্র বা অ্যানিমেশন কোনো বিষয় ভিত্তিক করবে, সেই বিষয়টাকে তোমরা নিজেরা ভালো করে গবেষণা করে নিও। শুধুমাত্র একটা উচ্ছ্বাসে, শুধুমাত্র একটা ছবি করবো বলে তার আনন্দে ওই ছবিটা করো না, কারণ এতে তো পয়সা খরচ হয়, আর এখনও ঠিক সেইভাবে তার আর্থিক সুরাহার এখনও হয়নি। কিন্তু ভবিষ্যৎটা নিশ্চয়ই আমাদের সেই উপায়টা বার করে দেবে। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। বেকারত্বের জ্বালায় ধুঁকতে থাকা ভারতীয় যুবকদের কাছে এখন বেঁচে থাকার একটাই উপায়, হাঙ্গার সেভিয়ার হয়ে ওঠা। অর্থাৎ মোবাইলের ক্লিকে রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে আপনার বাড়িতে হাসি মুখে খাবার সরবরাহ করা। দোকান থেকে খাবার নেওয়া আর তার ডেলিভারি দেওয়া, এই তাদের কাজ। কিন্তু কিছু ব্যতিক্রমী উদাহরণ এমন আছে, যারা নিজেরা পিছিয়ে থেকেও প্রতি মুহূর্তে সমাজের পিছিয়ে থাকা শ্রেণীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। তার এক জ্বলন্ত নিদর্শন হলো পথিকৃৎ সাহা। ক্যান্সেল হওয়া খাবার কচিকাচাদের মধ্যে বিলিয়ে দেন দমদমের পরিচিত রোল কাকু। তার কথায়, তিনি এই কাজ নেশার টানে করেন, গরিব দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তোলার নেশা। পথিকৃতের অর্থ হলো যে পথ দেখায়। কিভাবে পথ দেখানো শুরু করলো এই রোল কাকু? দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের প্ল্যাটফর্ম, আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের ধারে, এবং একটা বাচ্চা আমার কাছে এসে পয়সা চাইছে। তার নাম বুধো। প্যান্ট ফ্যান্ট ধরে টানাটানি করছে। তো আমি ওকে বলছি, বাবা আমি কিন্তু পড়ে যাব, তুই করিস না। তো অনেক কিছু অনেকক্ষণ ধরে ও শুনছে না। তো তারপর আমি ওকে একটা থাপ্পড় মারি। তারপর আমার খারাপও লাগলো যে কেন আমি ওকে মারছি। আর ন্যাচারালি বাচ্চাকে আঘাত করলে তো কাঁদবেই। ও তখন কাঁদছে, খুবই জোরে জোরে কাঁদছে। তো খারাপ লাগলো। সেখান থেকে ভাবলাম যে এদের জন্য কিছু যদি করা যায়। তো তারপরে ভাবতে ভাবতে ভাবলাম যে না, ওদের জন্য কিছু একটা মানে জামা কাপড় দেওয়া। তারপর আবার নিজেই বারণ করলাম নিজেকে যে না, শুধু খাওয়া দাওয়া দিয়ে কিংবা শুধু জামা কাপড় দিয়ে এদের কোনো সলিউশন হবে না। তো তখনই আর কি ওদেরকে বসিয়ে পড়ানোটা শুরু করলাম। বাচ্চাদের পড়ানোর জন্য নিজের চাকরিও ছাড়তে হয়েছে পথিকৃতকে। খুব অল্প বয়সী চাকরি পেয়েছিলাম দমদম মিউনিসিপ্যালিটিতে অ্যাজ আ পাম্প অপারেটর হিসাবে। তো এখানে আমার কাজ বলতে এটাই ছিল, জল সাপ্লাই দেওয়া। গত বছরের মানে 2018 সালের
জুন মাসে আমি চাকরি ছাড়লাম এবং জুলাই মাসটা আমি বেকারত্বের জ্বালা কি জিনিস, যে তোমার হাতে প্রত্যেক মাসে টাকা আসছে, একটা মাস তোমার হাতে টাকা বন্ধ হয়ে যায়। বুঝতে তো পারবে সেই জ্বালাটা কতটা। পথিকৃৎ নিজের কাজ শুরু করেন বাবার বিমতেই। আমি বারণ করেছিলাম চাকরি ছাড়বি কেন, তা চাকরিটা ছাড়লো, ছেড়ে এই এনজিও করছে। আমি প্রথম যে খুশি হইনি এখানে চাকরি বাদ দিয়ে নয়, চাকরি করার পরে, কারণ আমাদের একটা ট্র্যাডিশন একটা ইয়ে আছে মানুষের জন্য করার কিছু টেন্ডেন্সি আছে। বাবা করে গেছে, আমরাও করেছি, প্লাস ও সেটা শিখেছে। যাই হোক, ঠাকুর কথা আছে নিজে বাঁচো অন্যকে বাঁচাও। তা তোর যদি তুই এনজিও করতে, তুই নিজের এনজিওর জায়গায় চলে যাস, তাহলে কী দাঁড়াবে? তাহলে তুইও বাঁচলি না। তা নিজের চাকরিটা বজায় রেখে অন্য কাছে বলে না বাবা এটা করতে চাকরি বজায় রাখা যাবে না, আর যেটা তোর খুশি। তাহলে মোটামুটি ছেড়ে দিয়েছি ওটা আর কি করে, এখন এইসব এনজিও করছে। ফুড ডেলিভারি বয় থেকে কিভাবে রোল কাকু হয়ে উঠলো পথিকৃৎ? তারপর একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরিতে ঢুকি এবং সেই ফুড ডেলিভারির চাকরিতে ঢুকে দেখলাম যে অনেক খাবার ক্যান্সেল হচ্ছে। তো সেখান থেকে ক্যান্সেল খাবার দেওয়া, বিভিন্ন কারণে খাবার ক্যান্সেল হতো। তো এই ক্যান্সেল খাবারগুলো প্রথম দিন রিস্ক নিয়ে দিলাম যে দেখি কোম্পানি কি বলে, কেননা কোম্পানির থেকে আমাদেরকে বলতো মার্চেন্টের কাছে ফেরত দিয়ে দিতে, কিন্তু মার্চেন্ট তো পয়সা অলরেডি পেয়েই যাচ্ছে, খাবারের টাকাটা অলরেডি মার্চেন্ট পেয়ে যাচ্ছে, তাহলে আমি মার্চেন্টকে ডাবল প্রফিট করি, আমার লাভ কি, আমার বেনিফিট কোথায়? তার থেকে বরং যদি আমি একটা বাচ্চার মুখে হাসি দেখতে পারি কিংবা একটা বৃদ্ধর মুখে যদি আমি একটা হাসি দেখতে পারি, তো সেটা আমার কাছে অনেক বেশি। স্মাইলটা কিন্তু জীবনে বিশাল ইম্পর্টেন্ট। কারুর অন্তরে স্মাইল দেখা খুব কষ্টকর, তোমাকে আমার কষ্ট দেওয়া একটা মিনিটের কাজ, কিন্তু তোমার অন্তরের হাসিটা বের করা কিন্তু অতটা ইজি নয়। এই কারণের জন্য কোম্পানি থেকে একটা অ্যাওয়ার্ডও পেয়েছি, জোম্যাটো এক্সট্রা স্মাইলস অ্যাওয়ার্ড, যেটা আমার জীবনে একটা অন্য রকমের একটা মাত্রা, আমার জীবনের আমার একটা বিশাল বড় তৃপ্তি এনে দিয়েছে। হ্যাঁ, আমি প্রদীপ বৈদ্য, আমি চক অ্যান্ড চিজ রেস্টুরেন্টের ম্যানেজার। আমার সাথে প্রতীকের পরিচয়, ও একদিন এখানে আসে, হঠাৎ একটা খাবার ক্যান্সেল হয়ে যায়, তো আমাকে ওরা রিকোয়েস্ট করে যে গরিব বাচ্চাদের দিতে, সেই থেকেই পরিচয়। তো সেদিনকে আমি দিয়ে দিয়েছিলাম ওকে। ও বলেছিল যে এরকম ক্যান্সেল হলে সবাইকে দিতে, এরকম যারা গরিব যাদের দরকার আছে। তারপর ওই কাজটা ধীরে ধীরে বাড়াতে থাকে। তারপর ও আমাদের থেকে বাল্ক অর্ডার নেয় এরকম অনাথ বাচ্চাদের দেওয়ার জন্য। মাঝে মাঝেই নেয় 30টা 40 প্লেট 50 প্লেট। আমরা আমাদের কস্ট যেরকম দাম হয় সেরকম রেখে, ওর থেকে বেশি মার্জিন রাখি না, দিয়ে দিই। ও যেটা করছে সেটা খুব ভালো কাজ করছে, এটা সবারই করা উচিত। মা হারা শিশুদের উপকারে পথিকৃৎ পাশে পাননি নিজের মাকেই। মা আজকের ডেট অবধি আমার এই কাজকে সাপোর্ট করে না। আমার মার কথা হচ্ছিল তুমি আগে নিজে বাঁচো, হ্যাঁ নিজে একটা ভালো পয়সা করি জমাও, একটা হেভি সেভি নিজের ক্যারিয়ার করো, তারপরে তুমি করো। তো মায়নাতেই ওদেরকে এই চকলেট খাওয়াতো, তারপরে যাদের ছেলেরা মানে মাকে রেখে গেছে তাই বলতো মা কি মিষ্টি খাওয়াতো। তখন আমি বলছি কেন তোর অত দায়িত্ব কেন, আগে মায়নাতে ঘরে সমস্ত কিছু আনবি, তারপরে থাকলে তারপরে তুই করবি, আমরা এনজিও তুই আবার কি এনজিও করতে যাস। তো একদিন আমাকে বলছে তুমি এরকম করছো, জানো ওদের কত কষ্ট, মা বাবা নেই। আমি তো মা বাবা নেই সেটা কি তোর দায়িত্ব নাকি? যতই হোক একটা মাত্র ছেলে, ঠিক না? তো যাতে ইসে থাকে সেটাই আমি দেখতাম, আমারটা নিজেরটাই দেখতাম। তো একদিন আমার ঋত্বিক দাদাকে বলেছি যে দেখুন এইরকম ঘরের মধ্যে কিছু দেবে না। ও বলছে যে তুমি, ও তো ভগবান তো ওকে পৃথিবীতে পাঠিয়েছে এই সব কাজ করার জন্য। আমি সর্বশক্তি মানে বিশ্বাসী, আমি খুব ঈশ্বর বিশ্বাসী ছেলে, এবং আমার যে আইডল, যার থেকে আমি শিখি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার কাছ থেকে আমি এটা শিখেছি যে কোনো ধর্মই আলাদা নয়। সৎসঙ্গই আছে অনুকূল চন্দ্র সৎসঙ্গ, যেখানে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ অনুকূল চন্দ্রম, এই অষ্টম অবতারকে আমরা একসাথে মানি। শুধু মা বাবাই নয়, নিজের লড়াইতে পথিকৃৎ পাশে পায়নি তার বউকেও। আমার ওয়াইফ, বর্তমানে যে আমার ওয়াইফ, সেও একদিন আমাকে ছেড়ে চলে গেছিল। আমার রেজিস্ট্রির ঠিক 6 মাস আগে আমাদের ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপের কারণটাই ছিল নয় তুমি আমাকে চুজ করো, নয় তুমি তোমার সোশ্যাল ওয়ার্ককে চুজ করো, নয় আমি নয় তোমার সোশ্যাল ওয়ার্ক। তো 2016 শেষের দিকে আমার মনে হলো যে ও আমাকে টাইম দিতে পারছে না। তো সেই হিসেবে আমার ওকে বলা হয়েছিল যে হয় বাচ্চাদের বেছে নিতে হবে, না হলে আমাকে বেছে নিতে হবে। তো সেই সময় ওর বক্তব্য ছিল যে আমি তোর থেকে বেশি বাচ্চাদেরকে ভালোবাসি, তো সেই কারণেই আমি তোর থেকে ওদেরকেই আগে প্রেফার করব। তো সেই হিসেবে ও 2016 শেষের দিকে আমাদের দুজনের রিলেশনটা ভেঙে যায় মিনস আমি বলি তাহলে আমাদের সম্পর্ক রাখতে হবে না, তো ও আমার কথা মতো রিলেশনটা ভেঙে দেয়। আমি যাদেরকে পড়াই তাদের ভিতরে দুটো বাচ্চা রেপ হয়, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 11 বছর।
তার হয়ে সাক্ষীতে উঠতে হয়েছিল আমাকে শিয়ালদা কোর্টে। এটা আমার কাছে খুব কষ্টের একটা পাস্ট, কষ্টের একটা অতীত প্রচন্ড। আমি এখনো অবধি তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। এখনো একটা হোমে আছে, দুজনেই হোমে আছে, একজন সরকারি হোমে আছে, একজন বেসরকারি হোমে আছে। ওদের জন্য একটা শেল্টার বানাতে চাই, যাতে ওদেরকে একটু অন্তত রক্ষা করতে পারি সমাজের রাক্ষসদের থেকে, যাতে ওদেরকে একটু রক্ষা করতে পারি। বাবা, মা, বউ কারো কথা না শুনে অনবরত বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে তোলার নাম রোল কাকু। ক্ষুধার্তদের হাতে খাবার তুলে দেওয়ার নাম রোল কাকু। যাদের পাশে কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর নাম রোল কাকু। নিজের কথা না ভেবে অন্যদের জন্য বাঁচার নাম রোল কাকু। তার কথায় আমি, আপনি, আমরা সবাই হয়ে উঠতে পারি রোল কাকু। রোল কাকু একটা উদ্দেশ্য, রোল কাকু একটা কনসেপ্ট। রোল কাকু সেই মানুষ, যেই মানুষটা বাচ্চাদের দিকে হাত বাড়িয়ে খাবার তুলে দেয়। রোল কাকু একটা উদ্যোগ। রোল কাকু তুমি, আমি, রোল কাকু সবাই, যারা হাতটা বাড়িয়ে দিচ্ছে সমাজের সেই মানুষদের কাছে, যারা একবেলা এক মুঠো অন্যের জন্য কষ্ট পায়। ভাবুন, এই সমাজে একাধিক পথিকৃৎ সাহা থাকলে কত ভালো হতো। ভাবুন, এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। মাত্র 2,500 টাকা পড়ে আছে ব্যাংকে। এই করে টাকায় আর কদিন চলবে? এরপর কি মালতীর গয়না বিক্রি করে? সে আমি পারবো না। না, আমি কি দেখলাম? সত্যি কি এমন দিন আসতে চলেছে? কি হলো গো, চিৎকার করে উঠলে কেন? না না, কিছু না তেমন। ও আচ্ছা, ঠিক আছে। আমার না চা করা হয়ে গেছে, আসবে তো খেতে? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। আচ্ছা, স্বপ্নে এসবগুলো দেখলাম কেন? এদিকে রোজ অফিস থেকে নোটিশ আসছে, অফিস জয়েন করতে বলছে, না হলে মাইনে দেবে না। আরে কিন্তু অফিসে যাবো কি করে? গাড়ি ঘোড়া চলছে না, বাস বন্ধ, ট্রেন বন্ধ। আরে আমাদের তো পার্সোনাল গাড়ি নেই যে সেটা করে অফিস যাব। ওরা তো বোঝে না সেটা। এদিকে এদিকে মেয়ের পড়াশোনার এতগুলো খরচ, আমি যে কি করি? বাবা, বলছি একটা কথা বলার ছিল। জানি এই সময় বলাটা খুব একটা উচিত হবে না, কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি। আরে বল না, কি হয়েছে? এত দোনা মোনা করছিস কেন? বল। আসলে বাবা, বলছিলাম যে
কলেজ থেকে নোটিশ দিয়েছে নেক্সট সেমিস্টার ফিস জমা দেওয়ার জন্য। ও, এটারই ভয় পাচ্ছিলাম। ফিস দেওয়ার জন্য যে টাকাটা জমিয়ে রেখেছিলাম তার থেকে তো কত টাকা খরচ হয়ে গেছে কদিনে। সেই টাকা এখন আমি জোগাড় করবো কোথা থেকে? ও, তুই কিছু ভাবিস না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন আবার কে এলো? কি উমা, তুই এই সময়? তোকে তো আসতে বারণ করলাম এখন কদিন, বাড়ি থেকে বেরোস না। আর কি করবো বলো বৌদি, বাড়ি থেকে না বেরিয়ে কোনো উপায় আছে? জানোই তো আমার টাকা চলে। তাই বলছিলাম বৌদি, এই মাসে মাইনে যদি পাওয়া যেত খুব উপকার হতো গো। বাড়িতে যেটুকুনি টাকা ছিল জমানো সব শেষ। দেখো না বৌদি, একটু যদি দাও তাই এই মাসে মাইনেটা। বুঝলাম রে সব, কিন্তু আমাদের অবস্থাটাও ভালো নয়। তোর দাদা অফিস যেতে পারছে না, মাইনেও পাচ্ছে না। তোর এই মাসের টাকাটা দিতে পারবো না রে, কিন্তু চিন্তা করিস না, যদি টাকার ব্যবস্থা করতে পারি তোকে ফোন করে জানাবো, তখন এসে নিয়ে যাস, কেমন? ও, দিতে পারবে না না? ঠিক আছে, সৌমেন জেঠুর বঞ্চ বাড়ি যাই, উনি নিশ্চয়ই টাকাটা দিয়ে মাইনেটা দিয়ে দিতে পারবেন। ওনার তো অবস্থা ভালোই, ওনার আশা করে কোনো অসুবিধা নেই। এ কি তুই? কি ব্যাপার? ছেলের সাথে ফোনে কথা বলছিলাম, তাও বলতে দিবি না? উফ। আসলে জেঠু, বলছিলাম যে না না না, তুই যা এখন, তুই যা এখন। ছেলেটা বিদেশে পড়ে আছে, ফিরতে পারছে না। ওদিকে ওদিকে তোর জেঠির শরীরটাও কদিন ধরে ভালো যাচ্ছে না। আমি একা কি করে যে আর 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 তুই মাস্ক পরিসনি কেন? তোর মাস্ক কোথায়? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। তুই যা বেরিয়ে যা এখন, তুই যা বেরিয়ে যা। আর জেঠু জেঠু বন্ধ করো না, শোনো আমার কথাটা শোনো একটু। হ্যাঁ, হ্যালো সুমি, বাড়ি ফেরার কোনো ব্যবস্থাই করা যাচ্ছে না? না গো বাবা, এখন তো সমস্ত ফ্লাইট বন্ধ, দিন দিন ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। অফিস তো ওয়ার্ক ফ্রম হোম নামে একের পর এক কাজ দিয়েই চলেছে। তাও আমি অফিসে বারবার বলে যাচ্ছি যে যাতে কোনো ব্যবস্থা করে দেয়, বাড়ি যাতে ফিরতে পারি। মা তো অসুস্থ, কিন্তু কিছুই তো হচ্ছে না। আর ভালো লাগছে না গো বাবা, দিন দিন ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আরে তুই শান্ত হ, মনে আশা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। জেঠু তো কোনো কথাই শুনলো না আমার, এরকম করে বলতে দিল। আজ কতদিন ধরে আমার বাড়ি কাজ করছি, তা কথাও শুনলেন না উনি। কি করবো এখন? কোথাও তো টাকা পাচ্ছি না, কি করব? আচ্ছা, পাড়ার ওই বোস কাকুর বাড়ি যাবো, উনি তো বড় ব্যবসায়ী, ওনার কাছে নিশ্চয়ই টাকা থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওনার কাছ থেকে টাকা ধার নিয়ে কিছুদিন চালিয়ে নিতে পারবো, পরে না হয় শোধ করে দেবো। শেষ চেষ্টা আমাকে করতেই হবে, যাই ওনার কাছেই যাই। আরে উমা, কেমন আছিস রে? তোর মা বাবা কেমন আছেন? কতদিন পর দেখা হলো বল তোর সাথে। আসলে কাকু, খুব অসুবিধায় পড়ে এসেছি গো। বাড়িতে আর একটুও টাকা নেই, সব শেষ। জানোই তো, এখন কোনো বাড়িতে আমাকে আর কাজ করতে ঢুকতে ইচ্ছে না। যে বাড়িগুলোতে কাজ করতাম মাইনে নিতে গেলাম, কেউ দিতে পারলো না, বলছে সবার অসুবিধে। কিন্তু আমি কি করবো বলো তো, আমার টাকা দিয়ে তো সংসার চলে। তাই হঠাৎ না তোমার কথাই মনে পড়লো, তুমি আমাকে একটু টাকা ধার দেবে গো?
তাহলে আমার কিছুদিন চলে যায়, আমি পরে তোমার টাকা সব শোধ করে দেবো, সেই দিন কোনো চিন্তা করো না। আমায় মাফ করে দিস রে উমা। জানি অনেক আশা নিয়ে এসেছিলিস, কিন্তু এই মুহূর্তে আমার হাতে একটাও টাকা নেই রে। জানিসই তো আমার বিউটি প্রোডাক্টের ব্যবসা। এই লকডাউনে আমার সব ব্যবসা থমকে গেছে রে। কত জায়গায় পেমেন্ট আটকে আছে, কিচ্ছু পাচ্ছি না। আর হাতে যে কটা টাকা ছিল সব এই কর্মচারীদের মাইনে দিতে দিতেই চলে যাচ্ছে। ওরা কাজে আসতে না পারুক, ওদের মাইনে তো দিতে হবে বল। আমি তোকে নিশ্চয়ই খবর দেবো রে, যখন হাতে টাকা আসবে তখন এসে না হয় তুই টাকাটা নিয়ে যাস। ও, তুমিও পারবে না? ও, এই আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে রে, তুই তাহলে আয় এখন, বুঝলি? আয়, সাবধানে থাকিস। কেউ পারলো না, কেউ না। একটু সাহায্যই তো চেয়েছিলাম, কেউ পারলো না। কি করবো এখন? না, এভাবে হার মানলে চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আচ্ছা, ওই জেঠু তো আমাকে মাস্ক না পরা নিয়ে এত ধমকালো। হ্যাঁ ঠিকই তো, এখন দেখছি রাস্তায় সবার মুখেই মাস্ক। আচ্ছা, আমি যদি বাড়িতে মাস্ক তৈরি করা শুরু করি, হ্যাঁ ওই মাস্ক তৈরি করব আর বিক্রি করে যেটুকুনি টাকা পাবো তাতেই কোনো রকমে কদিন কেটে যাবে। হ্যাঁ তাই করি, বরং করতে আমায় হবেই। তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক জীবনের মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া। যুদ্ধ মানে খুন্তি ঠেলে জল কাঁচা শার্ট রৌদ্রে দেওয়া। এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। হ্যালো হ্যালো উমা। ও হ্যাঁ কাকু, বলো। হ্যাঁ, সেদিন না আমার খুব খারাপ লেগেছিল রে তোকে টাকাগুলো দিতে পারেনি বলে। তবে তুই এখন আসতে পারিস, এখন নতুন ব্যবসাও খুলেছি স্যানিটাইজারে, ভালোই চলছে, কিছু পেমেন্টও পেয়েছি। তোর যদি টাকার দরকার লাগে এখন এসে না হয় নিয়ে যাস। ও আচ্ছা আচ্ছা, ভালো তাহলে। ঠিক আছে কাকু, আমি তাহলে যাবো একদিন। ঠিক আছে, যাবো। ওটা বৌদি না? কি গো বৌদি, কোথায় যাচ্ছ এখন? কে? উমা নাকি? আর বলিস না রে, তোর দাদা তো এখন অফিস যাচ্ছে, তাই এখন বাজার আমাকেই করতে হচ্ছে। মানে দাদা অফিসে? ও, তুই তো জানিস না, তোর দাদা এখন বন্ধুর গাড়ি করে অফিস যেতে পারছে। ও ভালো ভালো। আচ্ছা, সৌমেন জেঠুর খবর কিছু জানো? ও সৌমেন জেঠু? হ্যাঁ শুনলাম রে, ওনার ছেলে বাড়ি ফিরছে। ওই এখন কি সব স্পেশাল ফ্লাইট চালু করেছে তাতে করে। আর তোর জেঠি এখন আগের থেকে অনেক সুস্থ আছেন। শুনলাম ওনার ফ্ল্যাটের লোকেরা ওনাদের খুব সাহায্য করছে। এই বুঝলি, এখন চলি রে, দেরি হয়ে যাচ্ছে। একদিন এসে মাইনেটা নিয়ে যাস রে। ও আচ্ছা আচ্ছা বৌদি, ঠিক আছে, তুমি যাও, তোরা যাও, সাবধানে থেকো। মা, মাগো, অবশেষে তুমি মুখ তুলে চাইলে মা। ভাগ্যিস কালুদার কাপড়ের ব্যবসা বলে আমার সাহায্য করতে পেরেছিল, তাই তো মাস্ক বানিয়ে কদিন কাটিয়ে দিতে পারলাম। দেখো মা, এভাবেই সবার যেন দুঃখ কষ্ট দূর হয়। আর কদিন পরেই তুমি আসবে, সবাই হাসি মুখে সেদিন যেন তোমায় বরণ করে নিতে পারে মা। দেখো মা, দেখো। কেউ একা পারবে না এ ধাক্কা সইতে। 10 জন এক হলে পারবো তা বইতে। বাংলা শেখেনি আজও
একা একা বাঁচতে, দুর্গা পুজোর ঢাকে একা একা নাচতে। জানি তুমি ভালো নেই, কেউ ভালো নেই বলে, তুমি হাত বাড়ালে দুর্যোগ যাবে চলে। Action. Action. এবার একটু ঘুমাই। Yeah. Go back to working and now change the, yeah, now keep walking. প্লিজ যাই এবার ঘুমোতে। করতে থাকো। এবার একটু হাতে স্ট্রেচ করো, স্ট্রেচ করে ঘুমোতে যাবো তো। প্লিজ একটু ঘুমাই নাকি, এরকম করলে কি করে হবে আমার সাথে? ঠিক আছে নিয়ে নাও, ক্যামেরায় আসেনি। কারেক্ট। বন্ধ করো, তাড়াতাড়ি কাটো। জাস্ট পুট ইট ডাউন। ওপেন হেডফোন, থ্রো ইট, গেট আপ, পুশ ইওর চেয়ার, গো দ্যাট। ওটা বন্ধ করে আসবে, এই লাইট অফ করবে, তখন দিদি অফ করবে। অফ করো, আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ফাটি যাচ্ছে, ওগুলো লাগবে না তো? করো। হাত থেকে উপরে এনে মারবে, হ্যাঁ, আর একবার মেরে তারপরে চুল তুলবে। এবার চুল উপর দিকে, হ্যাঁ হ্যাঁ, এবার ফোট করে পরে ওই দিকে বেরিয়ে যাবে। আসছি। কাট। Dude, what the hell? কিরে, মা কেমন আছে? ও, তাহলে আর জানতে পারবো না। এই মায়ের টেক্সট আসছে, প্লিজ খুলি।
হ্যাঁ টেপো বাউ নাইস ওর আবার পারি কি না লকটা করে দাও এবার রেখে একটু কাটা নাড়ো একটু মাথা ব্যথা করে তুমি ঠিক নিয়ে বেরিয়ে যাবে স্ট্রেস বাস্টার ধরাই প্লিজ। আবার না থাকো সামনে আচ্ছা আচ্ছা ওটা গান করি হ্যাঁ আচ্ছা চলে আসো ঘুরে যাও ওখান থেকে এবার তুমি আরেকবার নাও হ্যাঁ হাঁটতে থাকো এখন আমি করবো হচ্ছে তোমার রিংটা আসো আসো এখানে আসো রিংটা হবে ইউ উইল রাশ টু দি বারান্দা ঠিক আছে রাশ কি রে তাড়াতাড়ি আয়, মায়ের শরীর একদম ভালো নেই। হ্যাঁ আসছি আসছি আসছি, প্লিজ রেডি হতে যাই। এবার আমি বেরোই। Come on. প্লিজ বেরোই।